বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য আমার আজকের অতিথি বা বসা আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিবিব চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমার ডানে রয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ IBFB'র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং রাজনীতিক মাহমুদুল ইসলাম চৌধুরী। স্বাগত আপনাদের দুইজনকে স্টুডিওতে। সামনে বেশ কিছু নির্বাচন, উপনির্বাচন আছে, তার মধ্যে চট্টগ্রামের নির্বাচন আছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন আছে। নির্বাচন কে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ একেবারেই এখন গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে দিন যত গড়াচ্ছে উৎসাহ তত কম, এবং নির্বাচনী ব্যবস্থা নিয়েও নানা রকমের প্রশ্ন রয়েছে বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতার প্রেক্ষিতে। তো সব মিলিয়ে আমার প্রশ্ন, এবং আপনি যেহেতু দেশে বিদেশে নির্বাচন পর্যবেক্ষণ করছেন দীর্ঘকাল ধরে, সামনের নির্বাচনগুলো কেমন হতে যাচ্ছে বলে মনে করছেন, এবং সেই সঙ্গে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যে প্রশ্নগুলো সেগুলোর সমাধান কীভাবে হবে বলে মনে করেন আপনি? ধন্যবাদ জিল্লুর। আসলে খুব স্বল্প সময়ের ব্যবধানে বেশ কটি সংসদীয় আসন শূন্য হয়ে গেছে এবং উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে সেই শূন্য আসনগুলোতে। আর একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে বৃহদায়তন তনুবপু সম্পন্ন আপনার সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তার নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনগুলোকে সামনে রেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আচরণবিধিতে কিছু কিছু নতুন ধরনের মাত্রা যুক্ত করার একটা প্রয়াস আমরা লক্ষ্য করছি। আপনার যেমন নির্দিষ্ট জায়গায় পোস্টার সেটে দিতে হবে, যত্র পোস্টার লাগানো যাবে না। এটা একটা সাধুবাদ দেওয়ার মতো পদক্ষেপ, এতে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি যে মাইকিং নিয়ে যে বিড়ম্বনাটা হয় নাগরিক জীবনে, সেটা নিয়েও অবশেষে নির্বাচন কমিশনের নজর নিবদ্ধ হয়েছে। এবং এই যে নতুন ধরনের পাইলটিং এবং নিয়ন্ত্রণ চেষ্টা, সেটা আমার ধারণা নাগরিক মাত্রই সবাই ওয়েলকাম করবেন। আর যাদের উদ্দেশ্যে এই ধরনের পন্থাগুলোর অবলম্বন করা, তাদের ভালোইটা তো আগে দেখা দরকার। এখন যারা সম্ভাব্য ভোটার, তাদের ত্যক্ত বিরক্ত করা কখনোই প্রার্থীর পাথে হতে পারে না, উদ্দেশ্য হতে পারে না। এবং রেগুলেটরি বডি হিসেবে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল অনেক আগেই এই সব জায়গাগুলো, গ্রে এরিয়াগুলোতে নজর দেয়া। দায়িত্ব হলেও সুবুদ্ধির উদ্রেক হয়েছে, সেজন্য অবশ্যই তারা ধন্যবাদার্হ। আর এর পাশাপাশি যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার স্বল্পতম সময়ে আপনার ফলাফল পাওয়ার যে প্রতিশ্রুতিটা আমরা ইভিএম পদ্ধতির মাধ্যমে পেয়েছিলাম, কিন্তু সেটা কার্যত বাস্তবে আমরা দেখছি যে ঠিক তেমনটি ঘটছে না। এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে, কারণ আমরা চাই যে এটা ফেল সেফ, ফুল প্রুফ একটা সমাধান। ডিজিটালাইজেশন সর্বত্র ঘটছে, তার অংশ হিসেবে এই এলাকাটা বাদ থাকবে কেন? আর কম ঘি তো পোড়ানো হয়নি, সুতরাং আমাদের প্রত্যাশাও কিন্তু এখন গগনচুম্বী, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। এখন এই বিষয়গুলো সলিউশন আসলে নির্বাচন কমিশনকে অ্যাক্টিভলি বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। শুধুমাত্র আউটসোর্সিং করে কিংবা আপনার ওই জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষ বা অন্য যে অফশুটগুলো আছে তাদের উপর দায় চাপালে কিন্তু চলবে না। আর আলটিমেটলি এখন যেভাবে আমরা, যেমন রংপুরের উপনির্বাচনে আমরা দেখেছি বা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেছি যে কারিগরি সহায়তা প্রদানের জন্যে প্রতি কেন্দ্রে 2 জন করে সেনা সদস্য থাকছেন। এখন যখন সারা দেশে একযোগে একদিনে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, তখন এই সলিউশন কিন্তু প্র্যাকটিক্যালি ডিফিকাল্ট হবে। এত জনবল কিন্তু সেনাবাহিনীর নেই, আর তাদের তো অন্য দায়িত্বও থাকতে পারে। কারিগরি সহায়তা মানে ইভিএম কেন্দ্রে যে ট্রাবল শুটার হিসেবে, যে কোনো কারণে বকডাউন করলে তাৎক্ষণিকভাবে সেটা ঠিক করে দেওয়া বা ম্যানুয়ালি ইন্টারভেন করা। তো এর বিকল্প নিয়ে ভাবার সময় এসছে।
এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে এবং সেটার অংশ হিসেবে নির্বাচন কমিশন যেমন গত এই ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশনে তারা একজন বেসামরিক বিশেষজ্ঞ রাখবার চেষ্টা করেছেন। তো এই এই বিষয়টা অবশ্য তারই ইঙ্গিত বহন করে যে তারা ভাবছেন বিষয়টা নিয়ে, কিন্তু আরও সক্রিয় হতে হবে। আর যে কোনো মূল্যে ইলেকট্রাল ট্রেনিং ইনস্টিটিউট এটাকে ভাইব্রেন্ট, ফাংশনাল এবং হাইপার অ্যাক্টিভ করতে হবে। শুধুমাত্র আপনার নামকাওয়াস্তে একটা ওরিয়েন্টেশন দিয়ে নির্বাচন কর্মকর্তাদের ভোটের দিন মাঠে পাঠিয়ে দেওয়াটা অনেকটা আপনার সাঁতার না ভালো করে শিখিয়ে জলে নামিয়ে দেওয়ার সামিল, বই অন্য কিছু নয়। এই বিষয়গুলোকে নিয়ে ভাবতে হবে। জি, শুন ভালো কথা। আপনার কাছে আমি মাহমুদুল হাশিম চৌধুরী, অনেক নির্বাচন সামনে, অনেক নির্বাচন হয়ে গেল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও আপনি ছিলেন, সো আপনার বিশেষ আবেগও তার সঙ্গে হয়তো যুক্ত আছে। তো সব মিলিয়ে যেটি প্রশ্ন যে মানুষের নির্বাচনের প্রতি, ভোটের প্রতি, রাজনীতির প্রতি আগ্রহ কমে যাচ্ছে, অন্যদিকে নির্বাচনী ব্যবস্থা, যদিও বাংলাদেশের প্রায় সকল ব্যবস্থাই নানা কারণে নানা সময় প্রশ্নের মুখে, নির্বাচনী ব্যবস্থাটাও নানাভাবে প্রশ্নের মুখে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা এবং সালাম। ইলেকশন শব্দটা বাংলাদেশের মানুষের কাছে এখন এমন একটা অবস্থা হয়েছে যে ইলেকশন মানেই গার্জিয়ানরা ইয়াং ছেলেমেয়েদেরকে বাবারে মা বলে কি একটা কথা দেয়, কি কথা, কালকে তুই সারাদিন বাইরে যেতে পারবি না, মানে ভীত সন্ত্রস্ত মানুষের মধ্যে যে অবস্থা। কিন্তু সেটি কেন হবে? মানে বেশ আপনি কিছু নিশ্চয়ই নির্বাচন, ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশনে দেখছেন হ্যাঁ, ইয়াং ভোটারের টার্নার খুবই কম। না কম, কিন্তু নির্বাচনে তো কোনো সংঘাত সহিংসতা সেই অর্থে হচ্ছে না। হচ্ছে না, হবে না, যেহেতু ইলেকশনের 2-3 দিন আগে দরপাকড়ে যে একটা শুরু হয়, মানুষের একটা প্যানিক ক্রিয়েট করে, সেই প্যানিক ক্রিয়েটের কারণেই গার্জিয়ানরা ভয় পায় যে কি না হয়, আমার ছেলেকে আবার কোন মামলা ঢুকিয়ে দেয়, কোথায় বোম পড়ে কি না পড়ে, এই যে একটা মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়ে গেছে, এটা কিন্তু খুব ভয়াবহ অবস্থা দেশের জন্য। 2 নম্বর হচ্ছে আমাদের কলিমুল্লাহ ভাই, উনি নির্বাচনের সংস্কার নিয়ে কিছু কথা বলছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এখন কি সংস্কার করবেন? সংস্কার করতে করতে অনেক সংস্কার আমরা দেখলাম। আপনি এগ্রি করেন আর এগ্রি না করেন, 1970 যে নির্বাচন হইল, যে নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তানে 162 সিটের মধ্যে 160 সিট নিয়ে বঙ্গবন্ধু ম্যান্ডেট নিয়ে আসলেন এবং যে ম্যান্ডেটের জন্য বঙ্গবন্ধু ইলেকশনটা চেয়েছিলেন, সেই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিল বিচারপতি সাত্তার, যিনি পরবর্তী পর্যায়ে বাংলাদেশের ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলেন। হি ওয়াজ দ্য চিফ ইলেকশন কমিশনার। এবং আমি তখন ওই নির্বাচনে অ্যাক্টিভলি জড়িত ছাত্রনেতা হিসাবে অনেকগুলো কনস্টিটিউয়েন্সি থেকে বক্তৃতা করছি, মিছিল করছি। সেই যে পোস্টাল ব্যালট, বিদেশে যারা থাকে ওই পোস্টাল ব্যালটে যে সাকসেসফুলি করে আসছেন, এইটাকে বলা হয় একটা এক্সপেরিয়েন্স। সাত্তার সাহেবের এক্সপেরিয়েন্সটা ছিল কেন? উনি কিন্তু অল পাকিস্তানের হোম মিনিস্টার ছিলেন, এটা অনেকেই জানেন না। এরপরে এসে উনি আবার এপিলেট ডিভিশনের জাস্টিস হয়েছেন, উনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন। এখন এই যে আপনার যিনি চিফ ইলেকশন কমিশনার হন বা ইলেকশন কমিশন যারা হয়, তাদের অ্যাটিটিউডের উপর নির্ভর করে যে তারা এই ইলেকশনটা কিভাবে করাবেন। এবং তখন কিন্তু রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো কনস্টিটিউশনাল বডি হিসেবে ইলেকশন কমিশনের কাছে ন্যস্ত হয়। ইলেকশন কমিশন কিভাবে তাদেরকে ডিল করবে সেটা ইলেকশন কমিশনের উপর নির্ভর করে। ইলেকশন কমিশন যে লজ্জা পায়, ভয় পায়, চিন্তা করে আমি আজকে কমিশন আছে, কালকে না থাকলে রাষ্ট্রীয় অনুষ্ঠান আবার দাওয়াত দিবে কিনা, তাইলে কাজ হবে না। এখানে কিন্তু এই যে সাহসিকতা যেটাকে বলা হয়, সেই সাহসিকতার অভাব হয়ে গেছে। এবং আপনি দেখবেন এই যে সাত্তার সাহেব থেকে শুরু করে বঙ্গবন্ধু সবাই নির্বাচন কমিশনার বানালো জাস্টিস ইদ্রিস, চিফ ইলেকশন কমিশনার। তারপরে এরকম সবসময় জাস্টিসরা ছিল। পরবর্তী পর্যায়ে জাস্টিসদেরকে বাদ দিয়ে যে শুরু হইলো, জাস্টিস আজিজ থেকে মানুষের মধ্যে একটা অরিয়া শুরু হয়ে গেছে। এখন ইট ডিপেন্ডস কিভাবে আপনি জিনিসটা দেখেন। 2 হচ্ছে আপনি ইন দ্য মিন টাইম চিরকং ইলেকশনের কথাও বলেছেন এবং যে উপনির্বাচন কতগুলো হচ্ছে আপনি দেখবেন। এখন ইভিএম যেটা বলছে, ইভিএম যদি সত্যিকার অর্থেই গভর্নমেন্ট বা ইলেকশন কমিশন রাখতে চায়, আপনি দেখবেন পার্লামেন্ট ইলেকশনে সত্যিকার অর্থে আই ডাউট 10%-এর বেশি ভোটার যাবে কিনা পার্লামেন্টে। সিটি কর্পোরেশন ইলেকশনে যাবে, সিটি কর্পোরেশন ইলেকশনে ম্যাক্সিমাম 30% ভোটার উপস্থিত হবে। কেন? ওই কাউন্সিলর যারা আছে ওরা লোক নিয়ে আসবে,
ওদের দায়িত্বে, ওদের স্বার্থে ওরা 30 ভোটার ওরা আসবেই। সেজন্য ওখানে কিছু ভোটার দেখা যাবে অন্তত ফেস সেভিং করতে পারবে ইলেকশন কমিশন, যে বা 30% ভোট আসছে। অনেক দেশে 30% ভোট হয় না, যেগুলো যুক্তি আমার দিকে যুক্তি যতভাবে নেওয়া যায় আমরা এইভাবে চেষ্টা করে যাই। এখন আপনি দেখবেন সেটা হচ্ছে এই যে ইলেকশন মধ্যে দেখা যায় সিটি কর্পোরেশন ইলেকশনে সরকার বা বিএনপি আওয়ামী লীগ এরা নমিনেশন দেয়, কাউন্সিলরকে নমিনেশন দেওয়ার যুক্তি রেখে আমি বুঝে রেখে এখনো কেন কি কারণে আমরা সারা দেশে একটা বিভাজন সৃষ্টি করতেছি, এবং যে বিভাজনের কারণে এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু রুলিং পার্টি। রুলিং পার্টি কিন্তু বুঝতেছে না, বুঝবে যখন পাওয়ার থাকবে না। কারণ আপনি নমিনেশন চাচ্ছে 5 জন, পাচ্ছে একজন, 4 জনে পাচ্ছে না। যে 4 জনে পাচ্ছে না সে কিন্তু ভিতরে ভিতরে সরকারের বিরুদ্ধে বা সরকার প্রধান বা দলের বিরুদ্ধে কিন্তু একটা বিক্ষোভ বড় দাদা বাড়তেছে। আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওই আপনার সিটি কর্পোরেশনের কাউন্সিলর, এগুলোকে নমিনেশন দেওয়ার দরকার কি আছে? এগুলো ছেড়ে দেন, যে যেভাবে আসবে। কারণ সবসময় এইসব দেখা গেছে ইতিহাসে বলে যেই আসে সেই সরকারি দলের সাথে মিশে যায়, কারণ তার কোনো গত্যন্ত নাই। তাকে যদি কাউন্সিল হিসেবে বরাদ্দ পাইতে হয়, তাকে যদি থানার যদি ওসির কাছ থেকে একটা দাওয়াত পাইতে হয়, তাকে যদি একটা কিছু গুরুত্ব নিতে হয়, মন্ত্রী আসছে এয়ারপোর্টে যাইতে হয়, তাহলে কিন্তু সে সরকারের সাথে থাকার জন্য একটা প্রবণতা থাকবেই। কি কারণে গভর্নমেন্ট এটা করতে গেল? এটা আছে ওয়েস্ট বেঙ্গলে আছে, ওয়েস্ট বেঙ্গলে আছে, আপনার ভারতের অনেকগুলো ইয়েতে আছে, তারা দলীয় নমিনেশন দেয়। ওখানে কিন্তু রিজিওনাল গভর্নমেন্ট, ওখানে প্রাদেশিক সিস্টেম। আমাদের কিন্তু প্রাদেশিক সিস্টেম নাই। সেই জন্য আমরা এটাতে না গেলে রাষ্ট্রের জন্য, বিশেষ করে সরকারি দলের জন্য, রুলিং পার্টির জন্য অনেক অনেক ভালো। এবং দেশের যে বিভাজন, সেই বিভাজন থেকে কিন্তু জাতি রক্ষা হয়। সিরিয়াস একটা অবস্থা হয়ে যায়, কারণ ওসির আবার অব্লিগেশন হয়ে যায়, ওই বাবা নৌকা যদি যেতে না পারে তাহলে আমার খবর আছে। সেই জন্য সে খায় না খায় নৌকা দিতে জন্য পাগল হয়ে যায়। আপনি নৌকাটা মেয়র পর্যন্ত আগে যদি নিতে চান, আর আমি আমার অভিজ্ঞতার আলোকে বলি, 1993-তে পার্লামেন্টে যে আইনটা সংশোধন করা হলো সিটি কর্পোরেশনের, সেই আইন সংশোধন করার পরে কোনো যুক্তি আমি দেখি না যে ডাইরেক্ট ইলেকশন ফর দি মেয়র। কারণ মেয়র তো কোনো ক্ষমতা নাই। আমরা যে ক্ষমতা এনজয় করেছি মেয়র হিসাবে, এখনকার মেয়রের তার সিকি পরিমাণ ক্ষমতাও নাই। বিকজ আমাদের সময় সমস্ত হেড অফ দি ইউটিলিটি সার্ভিস, সিডিএ বলেন, বন্দর বলেন, আপনার কি বলে যে ওয়াসা বলেন, আপনার ইলেকট্রিক বলেন, গণপূর্ত বলেন, রোডস এন্ড সব মেয়রের কাছে প্রতি মাসে জবাবদিহির ব্যবস্থা ছিল। 1993-তে বিএনপি গভর্নমেন্ট পার্লামেন্টে আইনটা পরিবর্তন করে ফেলে। এই আইনটা পরিবর্তন করার পরে কি হয়েছে? মেয়র হচ্ছে একটা টু জগন্নাথ শহর সিম্বলিক, তার কোনো ক্ষমতা নাই কিন্তু। তো এইরকম একটা ক্ষমতাহীন মেয়রের জন্য ডাইরেক্ট ইলেকশনের দরকারটা কি আছে? এটা কাউন্সিলর যারা হবে তারা এমাং কাউন্সিলর থেকে একজন মেয়র বানিয়ে দিবে, হয়ে গেছে। এটা যেটা লন্ডনে হয়, লন্ডনে যেটা ওই যে বড় কাউন্সিলর আছে ওরাই মিলে ওখান থেকে একটা বানায়, ওই সে লর্ড মেয়র হয়ে যায়। এখন এখানে আপনার ডাইরেক্ট ইলেকশন রাখছেন, তার কোনো ক্ষমতাও নাই। এখন সে রুলিং পার্টির মেয়র হয়েছে বলে সে ওই যে ডিসি বা পুলিশ এরা একটু সমীহ করে, আইনগত কিন্তু মেয়রের কোনো ক্ষমতা নাই। অতএব এই জিনিসটা সরকার যদি চিন্তা করে গভীরভাবে, আমার মনে হয় সরকার ইমিডিয়েটলি অ্যালাউন্স করা উচিত। যদিও বা এটা সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আগামী দিনে আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচনের নমিনেশন দেব কিনা চিন্তা করতেছি, এটা না দেওয়ার সম্ভাবনাও আছে। আমি মনে করি দেশ এবং জাতিকে না দিলে এটা রক্ষা হবে। তাহলে ওসি মনে করবে যে নৌকা যখন নাই আমার কোনো দায়িত্ব নেই, যে আসবে আসুক। এখন কিন্তু টিএনও বা ওসি সে একটা সিরিয়াস অব্লিগেশন ফিল করে যে এইটা আমি কিভাবে পার করাই দিব। তো এখন ওভারঅল যে চিরগঙ্গের যে ইলেকশন একটু মাঠ গরম হচ্ছে আস্তে আস্তে। আপনার নমিনেশনও ফাইনাল হয়েছে, এখন উইথড্রয়ালের ডেট আছে কালকে, উইথড্রয়ালের পরে ডেটের পরে বুঝাবে ঘটনা কীভাবে যাচ্ছে। তো সেখানে আওয়ামী লীগ থেকে নমিনেশন দেওয়া হয়েছে, সে একটা অনেক পুরনো আওয়ামী লীগের মানুষ, লাইব্রেরি ছিল অনেক দিন, বাট এখন কিন্তু পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিন্তু ভেরি স্ট্রং। তো সেই যদি এখন ভালো ডেলিভারি করতে পারে, মানুষ তার দিকে চাই আছে কি রকম করতে পারবে না পারবে আর কি। অন দি আদার হ্যান্ড বিএনপির যে ক্যান্ডিডেট সেও কিন্তু ডাক্তার মানুষ, এডুকেটেড, মোটামুটি একটা কন্টেস্ট হবে। তো এখন আদৌ আলটিমেটলি ইলেকশনের পরিবেশটা কীরকম থাকবে এটার উপর নির্ভর করে সব কিছু। সেই উপরে দেখা যাবে ইলেকশনটা আদৌ কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে
দেশি বিদেশি সবকিছু হিসাব করলে এখন কলিমুল্লাহ ভাই যেটা বললেন যে নির্বাচন কমিশন নিয়ে কথাবার্তা, এখন কি আমরা ডেমোক্রেসি করব না কন্ট্রোল ডেমোক্রেসি করব? এখন ডেমোক্রেসি আর কন্ট্রোল ডেমোক্রেসি দুইটা ইস্যু আছে। আইয়ুব খানের সময় ছিল মৌলিক গণতন্ত্র, এটাকে আমরা বলতাম কন্ট্রোল ডেমোক্রেসি। আমাদের এখনো মনে আছে আপনার গতকালকে যে 7ই মার্চ গেল, সেই 7ই মার্চের কারণে আজকে বলতে হচ্ছে যে আমরা কিন্তু এই মুক্তিযুদ্ধের আগে চট্টগ্রামে আনডিক্লেয়ার্ড হরতাল করেছি ছাত্রনেতা হিসেবে। আগে কোনো অ্যানাউন্সমেন্ট নাই, হঠাৎ রাস্তাতে আমরা ওই গ্রুপ বাই দেওয়া সিটি কলেজ, কমার্স কলেজ, চিটাগং কলেজ রাস্তাঘাট ব্লক করে হরতাল করে ফেলছি। আপনার 7ই জুন 1968 আনডিক্লেয়ার্ড হরতাল। তো এখন সেই স্পৃহা কিন্তু ছাত্র নেতা বা রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এগুলো কিন্তু এখন দেখাই যায় না। আর ইয়ং জেনারেশন ভয় পাচ্ছে, কারণ যেভাবে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু ওপেন রাজনীতির কতগুলো আছে, আই ডোন্ট নো কি পরিবেশ সেটি একটু আমি পরে আপনার কাছে আবার শুনতে আসছি। ডক্টর কলিমুল্লাহ কিছু অবজারভেশনের কথা উনি বললেন, এবং আপনার বক্তব্য যদি। দেখুন, আইয়ুব খানের যে বেসিক ডেমোক্রেসি, সেটি টিপিক্যাল একটা কন্ট্রোল ডেমোক্রেসির উদাহরণ, এতে কোনো সন্দেহ নেই, আমরা বিষয় দ্বিমত করব না। কিন্তু বিষয় যেটি আপনি আপনার উপস্থাপনেও প্রসঙ্গটি নিয়ে এসেছিলেন, যে দিন দিন এক ধরনের অ্যাপেথি বা ইনডিফারেন্স ডেভেলপ করছে আপনার ইলেকট্রেট যারা আছেন তাদের মধ্যে ভোটার টার্ন আউটের ক্ষেত্রে। এই জায়গাটি এবং এখানে অনেকের মধ্যে এরকম কথাও আছে যে মানুষ যাচ্ছে না। ঠিক আছে, পৃথিবীর অনেক দেশেই যায় না, মিস্টার মাহমুদুল ইসলাম চৌধুরী বলছেন যে অনেক দেশে 30% ভোটও পড়ে না, সেটা একটা দিক আছে। কিন্তু বাংলাদেশে মানুষ ভোট দিতে যাচ্ছে না, এবং এই না যাওয়া নিয়ে যে সে আবার খুব সন্তুষ্ট তাও কিন্তু না। আমরা যখন, আপনি তো আরো বেশি কথা বলেন, উনিও কথা বলেন রাজনীতিবিদ হিসেবে, মানুষের মধ্যে কিন্তু একটা চাপা অসন্তোষও কিন্তু আছে এই ভোট নিয়ে। এটা আপনি সঠিকই বলেছেন, কারণ আমরা আসলে ভোট পাগল জাতি, বরাবর তেমনটি আমরা দেখে অভ্যস্ত। সাম্প্রতিককালে বিভিন্ন কারণে এখানে উৎসাহে ভাটা পড়েছে, সঙ্গে অলক্ষ্যে আমাদের যে জীবনযাত্রা মান উন্নত হচ্ছে সেটাও কিন্তু পারতপক্ষে এক ধরনের ইম্প্যাক্ট ফেলেছে এর মধ্যে। যেমন সরকারি ছুটি থাকছে, সঙ্গে যদি উইকেন্ড পড়ে যায় 3 দিনের একটা ছুটি বানিয়ে ভাবছেন যে কষ্ট করে ভোট দেওয়ার চেয়ে বরং আমি একটা লেজার কাজে সময়টা ব্যয় করে আসি, কোনটা রিসোর্টে চলে যাই বা আপনার পার্শ্ববর্তী দেশে চলে যাই। মানে ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে অনেক কিছু চলে এসছে আমাদের। এই লেজার এনজয় করবার যে প্রবণতাটা, এটা আমার আগের জেনারেশনে ছিল না। কিন্তু এটা আমরা শুনতাম যে কলকাতায় যারা বসবাস করেন তারা সিমলা চলে যেতেন গরমে, এরকম একটা ট্র্যাডিশন ছিল। দোজ হু আর অ্যাবসেন্টলি ল্যান্ডলর্ডস এবং আপনার অ্যাফ্লুয়েন্ট সেকশন অফ দ্য সোসাইটি। তো সেই ধরনের একটা প্রবণতা কিন্তু উচ্চ মধ্যবিত্তের মধ্যেও সম্প্রসারিত হয়ে গেছে। আর আরেকটা বিষয়, একেবারে নিম্ন পর্যায়ে যারা আছেন বটম রাঙে, তারাও ধরেন গার্মেন্টসে কাজ করেন কিন্তু ওই সময় বন্ধ, তারাও কিন্তু এলসওয়্যার চলে যান সময়টা কাটাতে। মানে সবাই ভাবছেন যে আপনার জীবনযাত্রায় যে একটা ছন্দপতন, সেটি সুযোগটা নিয়ে ফেলা ভালো, একদম পার্সোনাল এড থেকে বৃহত্তর ভালাই তার জীবনকে স্পর্শ করবে, ম্যান্ডেটটা যদি তার মন মতো হয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু কেউ আর ভাবছেন না। আবার একেবারে যারা ওই পর্যায়ের নাগরিক, তাদের সঙ্গে যদি আপনি আলাপ করেন, আমি বছর দশেক আগেও বলতে শুনেছি যে আপনি মানে সরকার বলতে কি বোঝেন, যে প্রধানমন্ত্রীর নাম বলছেন, যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনিই সরকার। এখন এটার একটা অবয়ব আছে, একটা শরীর আছে, সেই বিষয়টা নিয়ে তারা ভাবিত নন। সিম্বল যিনি রিপ্রেজেন্ট করছেন, স্পোক্স পারসন, প্রকাশ্যে লাইমলাইটে আছেন, তার দিকেই সবার নজর। এখন আমাদের প্রশাসনের কালচারটা যেমন দাঁড়িয়ে গেছে, সবাই কিন্তু এক ধরনের ব্যাকসিটে বসা মানুষ, কেউ দায় নিতে রাজি নন, সবাই মাননীয় প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছেন, ওনার নডিংয়ের দিকে, উনি কি বলবেন বললে সেরকম। যে প্রবল উৎসাহে আপনার এই মুজিব বর্ষ উপলক্ষে নানান রকমের উপকরণ আদি সংস্থাপন করার দিকে সবার নজর। এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন যেটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এই রকমের মোরাল তৈরির বদলে এত হতদরিদ্র মানুষকে যদি ট্র্যাকে নিয়ে আসা যায় সেটা মোর প্রেফারেবল, তখন আবার সোল সার্চিং নতুন করে শুরু হলো। এই চিন্তাটা কেন নিজেদের মাঝে
শত উৎসরিত হচ্ছে না, সেটাও কিন্তু একটা কনসার্ন বা ভাববার বিষয়। আপনাদের সবার সক্রিয়তার মাধ্যমে কিন্তু আমরা স্বাধীনতাটা আজকে এনজয় করতে পারছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন ত্যাগ স্বীকার করে গেছেন বৃহত্তর ভালাইয়ের জন্য, সবার জন্য, সবার মঙ্গল কামনায়, এবং সঙ্গে তিনি দেশবাসীকে পেয়েছেন এবং যে যার মতো করে যতটুকু পেরেছে কন্ট্রিবিউট করেছে। কোনো হিসাব নিকাশ করেন যে এর বিনিময়ে বা এর ফলে কি পাবে, সেই চিন্তাটা কিন্তু ছিল না। একটাই ছিল যে তারা মুক্তি অর্জন করবে, অর্থনীতি, রাজনীতি, সকল অর্থে। এখন সেই মাইন্ডসেটটায় আমরা বোধহয় ডিউ রেসপেক্ট এখন আর একই অবস্থানে নেই। মিস্টার চৌধুরী, এখন ধরেন আপনার মানে আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই, আপনি বলছিলেন যে পরিবেশটা নাই, মানে পরিবেশটা নাই মানে কি? দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কার, অনেক সংস্কার হয়েছে, কিন্তু নির্বাচনী ব্যবস্থায় কি সংস্কার হলো এবং তার উপরে যে মানুষ আস্থা রাখবার মতো একটা জায়গা তৈরি হয়েছে, সেটি কি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। এবং সবচেয়ে বড় সংকট যেটা হচ্ছে আস্থাহীনতা, একটা আমাদের সমাজে প্রবলভাবে সকল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সেই আস্থাটা কেন তৈরি হচ্ছে না? এখন সত্যি কথা বলতে গেলে সমস্যা আছে। যেমন একটা গল্প আছে যে সত্যি কথা বলতে গেলে মা বাবা হারাম খাবে, আর যদি না বলি মা মার খাবে। এই যে একটা পরিবেশের মধ্যে আসি, আপনার চিড়িয়াখানার ভাষায় একটা কথা বলেন, রাইতের বোর্ড দিনের সরকার, জনগণের কি দরকার? কথা বুঝতে পারছি আপনাকে এখন? তো এখন এইটা তো সারা বাংলাদেশের 18 কোটি মানুষ দেখছে, এমন না যে কিছু লোকে দেখছে কিছু লোকে দেখা নাই। এই কারণটা যদি করতেই হইতো, এইটা আপনি 100 সিটে করতেন, আপনি 300 সিটে করার তো কোনো দরকার ছিল না। অতি উৎসাহ হয়ে যেটা করছে, এরপরে মানুষ আপনি আশা করবেন কেন যে মানুষ ভোট কেন্দ্রে যাবে? আনলেস আদারওয়াইজ আমার যদি দুলাভাই বোর্ডে না দাঁড়ায়, আমার চাচা বোর্ডে না দাঁড়ায়, আমার ভাই বোর্ডে না দাঁড়ায়, হয়েছিল কোদিয়া হয়েছিল রেসপন্সিবিলিটি। কারণ এই দেশের প্রত্যেককে লোক দেখছে যে ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, পুলিশ and part of the judiciary, all were there together at 1 o'clock in the morning, night. তো এটা তো সবাই দেখছে, এটা কেউ দেখে না তা না। আর বাংলাদেশের মানুষ কিন্তু অনেকে বলে কেন জানি না, 16 কোটি, বাংলাদেশের মানুষ 20 কোটি। খামাখা আমাদেরকে দোকান দিয়ে কোনো লাভ নেই। কারণ আপনি 7 কোটি বাঙালি বঙ্গবন্ধুর সাথে বাড়ছে মুক্তি দিয়ে বলছেন, 7 কোটি মানুষকে দবায় রাখতে পারবে না। আপনি সেই সময় যে ঢাকা শহর কত ছিল, চিটাগং শহর কত ছিল, আপনার এই যে এখন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওটা যখন চালু হইলো, আমার এখনো মনে আছে, তেজগাঁওয়ের এখানে মিছিল করলো, এত দূরে মানুষ কেমনে যাবে? আপনার এই জাহাঙ্গীর গেটের পরে কোনো শহর নাই। আর এখন কোথায় শহর চলে গেছে? গ্রামে গঞ্জে হাটে বাজারে মানুষের জন্য হাঁটা যায় না। আপনি স্কুল কলেজে মানে কিভাবে জনবসতি বাড়ছে, বিয়ন্ড ইমাজিনেশন। কিন্তু আমরা বারবার বলি কি এই 16 কোটি 17 কোটি, উই আর মোর দেন 20 crore। কারণ আমরা যারা আমি রাজশাহী যাই, চিটাগাং যাই, ঢাকায় যাই, বিভিন্ন জায়গায় আমার বিচরণ আছে, আমি দেখতে পাই যে কিরে হাটে বাজারে চলার মতো কোনো অবস্থাই নাই। এখন মানে প্রধানমন্ত্রী যে পরিশ্রম করতেছে তাতে কোনো সন্দেহ নাই, শি ইজ ট্রাইং হার্ড টু, তা ওনার পিতার যে একটা কথা ছিল যে এই যে আমি এই যে বাঙালি জাতি, এটাকে অর্থনৈতিক মুক্তি আমাকে দিতে হবে, ফাইন্যান্সিয়ালি সাউন্ড করার জন্য শি ইজ ট্রাইং। ওই জন্য অনেকে বলে উন্নয়নের গণতন্ত্র। এখন আপনি যদি কথা একটা বললে হয় যে বাবা, অনেক যদি বলে দিতেন যে আগামী 15 বছর এইভাবে চলবে, ইউ এগ্রি অর ইউ ডিসএগ্রি, আমার দরকার নেই, আমি দেশে উই গো ফর ডেমোক্রেসি, এটা উনি একটা ইয়েও করতে পারেন, কি বলে যে আপনার গণভোট, গণভোট রেফারেন্ডাম করতে পারেন। সংবিধানে গণভোট নাই তো, ওটাই তো বাতিল করছে, তুলে দেওয়া হয়েছে। আমরা রেফারেন্ডাম নিজে বাতিল করলাম। এখন এই যে সবকিছু মিলে আজকে যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে উনি কিন্তু টু বি ভেরি অনেস্ট স্বীকার করতে হয়, এই যে ইন্ডিয়াতে যে সিএএ বা এনআরসি নিয়ে যে অবস্থাটা দাঁড়াইছে, কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার হ্যাজ আন্ডারস্টুড দি পালস অফ বাংলাদেশি পিপল, যার কারণে উনি বডি ল্যাঙ্গুয়েজে বলতেছেন যে ওই পরে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মন্ত্রী ভারতে যায় নাই। দিস ইজ বডি ল্যাঙ্গুয়েজ বাই দ্য প্রাইম মিনিস্টার। এবং বাংলাদেশের মানুষের পালসের সাথে যদি আছেন, এটা উনি মেসেজটা ইন্ডিয়াকে দিয়েছেন। তো
এটা এখন তো আবার উল্টো বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন। এটা হচ্ছে আরেকটা সপ্তাহে গেলাম আপনি। জি, ওটা দেখলাম, হচ্ছে যে বাট এটাও আলোচনা। ভারতের প্রধানমন্ত্রী আসা, আর এটা হচ্ছে আমরা না যাওয়া। আমাদের এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনি একটা অতিথিকে দাওয়াত দেওয়া, আরটা হচ্ছে আমাকে দাওয়াত দিয়েছেন, আপনি একটা বিতর্কিত খাবার আমি খেতে যাবো না। There is two things. How you will handle it, আপনাকে ডিসাইড করতে হবে। আপনি আপনার মানে আমি একদিকে উদার, আমি দাওয়াত দিচ্ছি, খাওয়াচ্ছি, আর অন্যদিকে আমি আমার অবস্থানটা বজায় রাখছি, আমি গেলাম না। আমি যাই নাই, আমার আমি যাই নাই, বাট আমি দাওয়াত দেওয়া মানে আমার মহানুভবতার লক্ষ্য দেখাচ্ছে এই কারণেই, জি। বিকজ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেদিন যদি ভারতের সৈন্য মারা না যাইতো, সেদিন যদি ভারতের প্লেনে বোম না ফেলতো, বাংলাদেশের যুদ্ধ নামা শেষ হতো না। আজকে আপনি দেখেন ফিলিস্তিন ক বছর লাগতেছে, আপনি দেখেন আজকে কাশ্মীর কি অবস্থা, ক বছর যুদ্ধ হচ্ছে, আফগানিস্তানে আজকে 18 বছর আমেরিকার সৈন্য যাচ্ছে না। আপনি ওয়াজ জব ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ স্বাধীনতা করবে, ইট ওয়াজ আনথিঙ্কেবল। বিকজ এবং পাকিস্তানের সেনাবাহিনীকে ইন্ডিয়ার সাপোর্ট ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে কোনোদিন সারেন্ডার করানো ওয়াজ ইম্পসিবল। উই ওয়ার ফ্রিডম ফাইটার, উই অর্গানাইজ দি ফ্রিডম মুভমেন্ট। আমরা দেখছি, কারণ পৃথিবীর ওয়ান অফ দি ট্রেন্ড আর্মি হচ্ছে পাকিস্তানের, ওদের আমরা এগ্রি আর ডিসএগ্রি করি না কেন, বাট ওই আর্মিকে কিন্তু সারেন্ডার করাইছে। ইতিহাসে একটা বিরাট ঘটনা যে জগজিৎ সিং অরোরার কাছে আব্দুল্লাহ খান নিয়াজি সারেন্ডার করতেছে, আমি কিন্তু তার 15 ফিট পিছনে দাঁড়ানো আছি। আমি গেছি তখন আমার বয়স তখন 20-21 বছর, আমি তখন ডিগ্রিতে পড়েছিলাম গভর্নমেন্ট কলেজে। আই ওয়াজ দেয়ার, এই রেস্কুজ বাজারে আমাকে এদেরকে ওই কিছু আপনার গিয়ে সরাই দিল, আমরা আবার আসলাম, আবার সরাই দিচ্ছে ওই ওই যে মানে ওইটা কোন রকমের একটা সাইনিং অনুষ্ঠান হয়েছে, খুব একটা প্রিপারেশন বেশি কিছু ছিল না। আমি এবং আমার ভাই হাসান মাহমুদ বলে ঢাকা ক্লাব থেকে টেবিল এনে তারপরে হ্যাঁ, তো ওই যে এই যে তাড়াহুড়া করে যে ঘটনাগুলো উই আর দেয়ার, অর্থাৎ উইদাউট দি সাপোর্ট অফ ইন্ডিয়া, নট অনলি দ্যাট, ভারতের সৈন্য মারা গেছে তো যুদ্ধে 17,000। তো আপনার ভারতের যে ত্যাগ আছে, আপনি একটা এনজয় করবেন, আপনি একটা অনুষ্ঠান করবেন, আপনার কুটুম্বকে আপনাকে দাওয়াত দিতে হবে না? এখানে কুটুম্ব না হোক, অ্যাটলিস্ট এই ফাইটিং এর সাথে ইন্ডিয়া আমাদের সাথে ছিল, ইন্ডিয়ার অবদানকে আমরা অস্বীকার করতে পারি না ফর দি ফ্রিডম অফ বাংলাদেশ। বাট বর্তমানে ভারতে যে ঘটনাটা হচ্ছে সেটার জন্য আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু একটা লাউড, একটা ভেরি ক্লিয়ার আর লাউড মেসেজ দিচ্ছেন বাই নট কোপারেটিং উইথ ইন্ডিয়া উইথ সার্টেন ভিজিটস। বাকিটা উনি কি করবেন উই ডোন্ট নো। এই যাবৎ যেটা দেখে আসতেছি, উনি ওনার পররাষ্ট্রমন্ত্রী যান নাই, ওনার স্বরাষ্ট্রমন্ত্রী যান নাই, ওনার পার্লামেন্টের স্পিকার যান নাই। এই যে না যাওয়ার মধ্যে যে একটা মেসেজ যাচ্ছে, ইন স্পাইট অফ দিস, আমি তো মনে করছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী না আসতে পারে দাওয়াত দেওয়ার পরেও, কিন্তু উনি আসতেছেন। তো উনি আসতেছেন, ওনাকে দাওয়াত দেওয়াটা বাংলাদেশের দায়িত্ব, যেহেতু এটা আপনি মুজিব বর্ষ পালন করতেছেন। যদি আপনি এমন কোনো ঘটনা হইতো যে ঘটনার জন্য আপনি ওনাকে এই অবস্থায় দাওয়াত দিচ্ছেন, এটা যেহেতু শেখ মুজিব মানে বাংলাদেশের স্বাধীনতা, এটা করা বাংলাদেশ স্বাধীনতা আর বঙ্গবন্ধু আলাদাভাবে দেখা যাবে না। বঙ্গবন্ধু বীর স্বাধীনতা নাই, স্বাধীনতা বীর বঙ্গবন্ধু নাই। সুতরাং বঙ্গবন্ধুর বার্ষিকী আপনি পালন করবেন, এবং সে বার্ষিকী পালনের মধ্যে যে বঙ্গবন্ধু জাতির পিতা বাংলাদেশের হইল, যদি সেদিন ভারতের সৈন্য প্রাণ না দিত, ভারতের সৈন্য আমাদেরকে আশ্রয় না দিত, ভারত আমাদেরকে 1 কোটি মানুষকে শরণার্থী থেকে সাহায্য না করতো, ভারত যদি সেদিন জামাই না পড়তো, ইন্দিরা গান্ধী সেদিন যদি রাশিয়ার সাথে যৌথ এগ্রিমেন্ট না করতো, রাশিয়া যদি সেদিন ইউনাইটেড নেশনসে ব্যাটো না দিত, বাংলাদেশ স্বাধীন হওয়া ইজিকে। তো সেই ক্ষেত্র থেকে মোদীকে দাওয়াত দিচ্ছে, সেটা দাওয়াত দেওয়াটা নৈতিক দায়িত্ব। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, ডক্টর মেজর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমি মাহমুদ ভাইয়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করার কোনো সুযোগ আছে বলে মনে করি না, কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং একজন একাডেমিক হিসেবে আমি মনে করি যে ভারত 71 সনে মহান স্বাধীনতা যুদ্ধে ধাত্রী মাতার ভূমিকা পালন করেছে, অর্থাৎ সরোগেট মাদারের রোল প্লে করেছে। এইটা যিনি অস্বীকার করবেন, আমি মনে করি তিনি কৃতজ্ঞ আচরণ করছেন, শুধু অকৃতজ্ঞ নয়, কৃতজ্ঞ আচরণ করছেন। সেই বিষয়টা অবশ্যই ইতিহাসের অংশ, আমাদের যথাযথভাবে সেটি মূল্যায়ন করতে হবে, মনে রাখতে হবে এবং ইতিহাসের সঠিক জায়গায় এই বিষয়টি আমাদের সংস্থাপন করে রাখতে হবে। কিন্তু তার পাশাপাশি আমাদের যে দৈনন্দিন আপনার জাতীয় স্বার্থের যে বিষয়টা আছে, সেটাও কিন্তু
আমাদের যথা নিয়মে যথা যোগ্য মর্যাদায় সেটার মূল্যায়ন করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ যে বার্তাটি পাঠিয়েছেন এই ওভারচারটা দেখিয়ে, সেটাতে আমরা স্বাধীন সার্বভৌম যে একটা রাষ্ট্র, আয়তনে তনু বপুতে আমরা হয়তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের তুলনায় ছোট হতে পারি, কিন্তু কোনো অবস্থায় আমরা ইকুয়াল ফুটিংয়ের বাইরে নই, সেই বার্তাটি কিন্তু তিনি প্রদান করেছেন। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা হিসেবে এই অবস্থানটি সঠিক ছিল। কারণ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুবই মুন্সিয়ানার সঙ্গে কিন্তু ভারতীয় সৈন্যদের বিদায় দিয়েছিলেন বাংলাদেশের মাটি থেকে, এবং তার মধ্য দিয়ে পৃথিবীর অনেক রাষ্ট্র এই ঘটনার কারণে পরে আমাদেরকে স্বীকৃতি প্রদান করেছে। মানে রিয়েল সেন্সে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেখানে বিদেশি সৈন্য থাকতে পারে না। আজকে দ্বিতীয় মহাযুদ্ধ কবে অবসান হয়েছে চিন্তা করেন, এখনো ওকিনাওয়াতে আপনার জাপানে মার্কিন সৈন্য অবস্থান করছে। আপনার জার্মানির কথা চিন্তা করেন, যুদ্ধ কবে শেষ হয়ে গেছে। এই যে লিগেসিগুলো, বা এই ৬৭ যুদ্ধে ইসরায়েল আপনার বেশ কিছু আরব রাষ্ট্রের ভূমি দখল করেছে, সেখান থেকে যাওয়ার তো নাম সে করছে না। তো ফলে সেই জায়গায় এইরকমের একটি আপনার গুণগত পরিবর্তন নিয়ে আসা অন দ্য গ্রাউন্ড, সেটা একমাত্র জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষেই সম্ভবপর হয়েছিল। এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিনের উপহার হিসেবে কিন্তু সেই বিষয়টি খুব বঙ্গবন্ধুর জন্মদিনের উপহার হিসেবে কিন্তু তিনি সেই ঘোষণাটি দিয়েছিলেন যে আপনার জন্মদিনে তারা আনুষ্ঠানিকভাবে তাদের দেশে ফিরে আসবে। তো এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং আপনার যে জেস্চার, গুডউইল জেস্চার, সেই সময় আমরা দেখেছি ভারতকেও প্রদর্শন করতে, আমরাও সেটা এনশিওর করতে সক্ষম হয়েছি। আর যে কথাটি সম্প্রতি অনেকে বলবার চেষ্টা করছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতে এসে একজন বিদেশি নেতা বিশাল জনসমাবেশ করেছেন, এটা কিন্তু আসলে ইতিহাস ভুলে গেলে চলবে না। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তার চেয়ে বড় সমাবেশে ভাষণ দিয়ে এসেছেন ভারতে। সুতরাং সবই ইতিহাসের অংশ। জি, মিস্টার চৌধুরী, আপনি উন্নয়ন এবং গণতন্ত্র এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন, এবং আপনার কথা এটি মনে হচ্ছে যে দেশ অনেক এগিয়ে যাচ্ছে, দেশের নিঃসন্দেহে অনেক অর্জন আছে, অগ্রগতি আছে, কিন্তু আর্থিক খাতে নানান অনিয়ম, নানান অব্যবস্থাপনা একেবারে চূড়ান্ত সীমায়। সেটা আমরা ক্যাপিটাল মার্কেটের কথা বলি, আমরা ব্যাংকিং সেক্টরের দিকে তাকাই, ক্যাপিটাল ফ্লাইটের কথা আলোচনায় আনি, যাই আনি না কেন। সো এই বিষয়গুলোকে, মানে এই বিষয়গুলো যদি মাথায় থাকে, তাহলে আপনি এই যে উন্নয়ন যেটা হচ্ছে বা অগ্রগতি অর্জন যেগুলো হচ্ছে, সেগুলো কি আপনি ঠিক মেলাতে পারেন কিনা বা মেলে কিনা? এখন অনেকেই তো বলছেন যে প্রবৃদ্ধি কেন্দ্রিক যে অর্থনীতি বা আলোচনা, সেটি অনেকে একেবারে বিবেচনার মধ্যে আনতে চান না। যেমন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, তিনি এটিকে বিবেচনার মানে তিনি মানুষের স্বাস্থ্য, শিক্ষা, হ্যাপিনেস এই বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। তো আমি একটু এই বিষয়গুলো আপনার কাছে শুনতে চাই। এর সঙ্গে যদি আমরা কর্মসংস্থানের চিত্র দেখি, বিনিয়োগের চিত্র দেখি, তাহলে কিন্তু ওই বাকি ফ্যাক্টস ফিগারের সঙ্গে ঠিক মেলে না হয়তো। মানে কোনটা সত্যি কোনটা, ওই যে আপনি চট্টগ্রামের উদাহরণ দিলেন বাবা এবং মায়ের ক্ষেত্রে, তো এটাকে আপনি কিভাবে মেলাবেন? আপনি এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, মানে আপনি তো একজন বিজনেসম্যান, বিজনেস লিডার, পলিটিশিয়ান, কি বলবো কি নন আপনি আসলে নানান টুপি আমি বলি, আপনি যেহেতু বাকি আল্লাহ অনেক বয়সে বয়সে অনেক জায়গায় আমরা বিচরণ করেছি, ছাত্র রাজনীতিও করেছি, আবার আমি 27 বছরের হওয়ার আগেই কিন্তু পার্লামেন্টের মেম্বার হয়েছি। আপনি 4 বার সংসদ সদস্য ছিলেন, এবং আমি আবার ম্যাজিস্ট্রেসিও করছি 5 বছর। সেই জন্য বললাম আপনি করেননি। এখন আমি আবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ, এখানে অনেকগুলো মেম্বার আছে ব্যবসায়ী বড় বড়, এখানে কিন্তু এটা ফাউন্ডার আমি। যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ব্যাংকের সাথে কথা বললে যেটা বোঝা যায় সেটা হচ্ছে ব্যাংকের অবস্থা খুব খারাপ। ব্যাংকের অবস্থা খারাপ মানে ব্যাংক বিহীন অর্থনীতি চিন্তা করতে পারেন না আপনি। If you consider your economy, whatever the size of your economy, it relates with the, এখানে ব্যাংক হচ্ছে তার চালিকা শক্তি, কারণ অল ব্যাংকিং সেক্টরে আপনার ইকোনমিকে ঘুরায়। এখন আপনার প্রথম কথা হচ্ছে যে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট সম্পর্কে বাংলাদেশের মানুষের খুব একটা অভিজ্ঞতা নাই, এটা হচ্ছে বাস্তব। বিকজ বাংলাদেশের শেয়ার মার্কেটটা শুরু হয়েছে অনেকটা 90-এর উপরে। আমি এখনো মনে আছে
আমি চিটাগংয়ে প্রথম বাংলাদেশের পাবলিক লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য গেছিলাম। তখন এই যে ডক্টর ফরাসউদ্দিন, যিনি গভর্নর বাংলাদেশ ব্যাংক ছিলেন, উনি ছিলেন কন্ট্রোলার অফ ক্যাপিটাল ইস্যু। তখন উনি এই অর্থ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি এরকম অবস্থাতে ছিলেন। আই এম টকিং 1977-78। তখন আপনার বাংলাদেশে শেয়ার মার্কেট কি এগুলো নিয়ে মানুষের কোনো ইয়ে নেই। 80-র দশকেও শেয়ার মার্কেট নিয়ে কোনো একটা ইয়ে নেই। 90-এর দশকের পর থেকে যখন শেয়ার মার্কেটে বিশাল একটা ধস নামলো, তখন মানুষ বুঝতে শেয়ার মার্কেটে কি করে না, হুলস্থুল করে মানুষ শেয়ার কিনতে গেল, পরে গেল। এখন যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে বিভিন্ন ব্যাংকগুলো ফান্ডিং নাই, এক। দুই, আমাদের গার্মেন্ট সেক্টর ছাড়া আমাদের অন্যান্য সেক্টরে যেভাবে ইনভেস্টমেন্ট হওয়ার দরকার সেরকম ইনভেস্টমেন্ট আমরা করতে পারি নাই বা আনতেও পারি নাই। এখন কতগুলো জিনিস আমরা জানি না, সেটা আদমজি জুট মিল বন্ধ করে দেওয়া, চিটাগংয়ে স্টিল মিল বন্ধ করে দেওয়া, কতগুলো যুক্ত হচ্ছে, সেটা আজকের দিনে কেউ যদি কোনো অর্থনীতিবিদ এটার উপরে গবেষণা করে তিনি ভালো বলতে পারবেন। চট্টগ্রাম স্টিল মিল এটা লস করতেছে বলে বন্ধ করে দেব, এবং সেটা বন্ধ করে দিয়ে ওখানে গার্মেন্টস ফ্যাক্টরি বানাবো। এই চট্টগ্রাম স্টিল মিলের মতো একটা স্টিল মিল আজকে বানাতে গেলে কত শত কোটি টাকা লাগবে আমি হিসাব করতে পারো না। কিন্তু এটা সব জিনিসগুলো আমরা ওজন করে টন হিসাবে, শেয়ার হিসাবে বিক্রি করে দিছি এই জিনিসগুলো। এখন বর্তমানে আপনার বিভিন্ন ব্যাংকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক শ্রেণীর লোক প্রপার্টি কেনার জন্য পাগল হয়ে গেছে। এখন দেশে যখন প্রপার্টি কেনার জন্য ব্যাংক টাকা দেওয়া বন্ধ করছে, বিদেশে প্রপার্টি কেনা শুরু করছে। আবার বিদেশের প্রপার্টি এত বেশি যাচ্ছে টাকা, পত্রিকায় বললেই তো বোঝা যায় যে অমুক বছর এত লক্ষ কোটি টাকা চলে গেছে, অমুক বছর সর্বশেষ প্রথম আলো পত্রিকা দিল 5,000 কোটি ডলার চলে গেছে। তো এখন এই যে টাকাটা আমাদের চলে যাচ্ছে, সেই টাকাটা আপনার আমাদের অর্থনীতি কিন্তু দাঁড়িয়ে আছে ফরেন রেমিটেন্সের কারণে। আমাদের অর্থনীতি কিন্তু চন্দ্রা বাঁচবে। তো এখন ওভারঅল যে উন্নয়নের সাথে যে মেগা দুর্নীতি হচ্ছে, এটা কিন্তু কারণ ভারতে একটা রাস্তা করতে 1 মাইলে কত টাকা খরচ হয়, আমাদের এখানে একটা 1 মাইল রাস্তা করতে কত টাকা খরচ হয়, এটা যে কম্পারিজন অনেকবার অনেক পত্রিকা দিচ্ছে। কিন্তু এটা নিয়ে কোনো রকমের কোনো কথাবার্তা আসে না। এটা নিয়ে দুর্নীতি দমন কমিশন কোনোদিন ইনকোয়ারি করলো না। এটা নিয়ে একটা যে বিতর্ক হবে, কনসেনসাস, এটা কিন্তু হলো না। সেম ওয়েতে প্রত্যেকটি সেক্টরে আমাদের ক্রয়ের ক্ষমতা পাশাপাশি দেশে যেটা আমাদের দেখে দেখা যাচ্ছে তার থেকে 5-7 গুণ বেশি। এই যে আজকে যারা অনেস্ট মানুষ তারা এখন দেওয়ালে ফিট থেকে গেছে, কারণ সে কোনো কিছু করার তার স্কোপ নাই। এখানে এত বেশি ইলিগাল মানি ছড়াছড়ি হচ্ছে দেশে। এই যে গভর্নমেন্ট যে কয়েকদিন আগে যে কতগুলো অপারেশন করলো, কি আপনার এই হাউজিং না কি, এই যে ক্যাসিনো, ক্যাসিনো, এই যে ক্যাসিনো অর্থনীতি, ক্যাসিনো অর্থনীতি আপনি বলতে পারেন এখন। কারণ কি বাড়ির ভিতরে গুদামের থেকে টাকা বাইর হচ্ছে, হ্যাঁ, টাকার গোড়াল বাড়ির ভিতরে। ক্যাসিনো অর্থনীতি আর একটা পাপিয়া ভিত্তিক কারাপশন, এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো তো নিচের লেভেলের ঘটনা। উপরের লেভেলে যদি হাত দেয় আরো অনেক বড় বড় রাগবল বাইরে আসবে। এখন সেটা সাহসের উপর নির্ভর করে। আপনার বঙ্গবন্ধু যে হারে উনি প্রত্যেকটা, উনি যে 3.5 বছর দেশ চালিয়েছেন, ইভেন বাংলাদেশ মিলিটারি একাডেমি, এটা হচ্ছে বঙ্গবন্ধুর অবদান। হি এস্টাবলিশড ইট। তো এখন সেখানে উনি যে বক্তৃতা করছেন, আমার দেশের সেনারা, দেশের দুর্নীতি হবে, সেনাবাহিনীর কিছু দায়িত্ব আছে। তো আপনার যে দেশে ইন্টেলেকচুয়াল মহল যখন কারাপশনের সাথে গা ভাসাই ফেলে, সেনাবাহিনী যখন ওভারলুক করে, দেশের অবস্থা তখন ভালো থাকে না। আজকে প্রধানমন্ত্রী যে নেতৃত্ব দিয়ে দেশ চালাতে চাচ্ছেন, উনি যদি এই 5টি বছর কারাপশনের সাথে যদি উনি যুদ্ধ করেন, মানুষ ওনাকে কিন্তু মাথায় উপরে নিয়ে আসবে। কিন্তু আমি জানি না উনি কতটুকু পারবেন। কারণ উনি এই যে ক্যাসিনোতে হাত দেওয়াতে মানুষের যে একটা যে সিরিয়াস, ওনার পক্ষে মানুষের একটা মানে খুশির বহিঃপ্রকাশ, এইরকম লিডার দরকার দেশে, কিন্তু এটা বন্ধ হয়ে গেল। এরকম প্রত্যেকটা সেক্টরে হাত দিলে সব বাইরে আসবে। এখন কারাপশন এমন একটা পর্যায়ে গেছে,
বলতে দুঃখ লাগে, বর্তমান মন্ত্রিসভার খুব একটা ক্ষমতা নাই, ওরা অনেকটা অসহায়, মন্ত্রীরা অনেকটা অসহায় বলতে কোনো কারণ ওদের কোনো স্যার কোনো সচিব বা ব্রোকারেজ শুনতেছে দেখা যাচ্ছে না, কার্যক্রমে দেখা যাচ্ছে সচিব যা বলে তাই হয়, মন্ত্রীর কথা থাকে না। এটাই কিন্তু বর্তমান প্রেক্ষাপটের বাস্তবতা। জি, ডক্টর নাজমুল্লাহ নাজমুল হাসান কলিমুল্লাহ। দেখুন, ওই আমি যেটা আমার আগের বিশ্লেষণে বলছিলাম যে সবার নজর কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী নার্ভ সেন্টার, তার প্রতি নিজ থেকে উৎসাহ নিয়ে উদ্যোগ নিয়ে যে কাজ করার সহযোগে কালচার, সহযোগে সেই জিনিসটা কিন্তু ক্রমে উবে যাচ্ছে এবং এটা একটা অ্যালার্মিং সাইন। সেটা কেন উড়ে যাচ্ছে কেন? মানে বিষয়টা হচ্ছে কেউ গা লাগাচ্ছেন না, কেউ রিস্ক নেবেন না, কেউ ইনোভেশনের দিকে ঝুঁকবেন না, সবাই সেফ প্লেতে থাকবার একটা চেষ্টা করছেন। আর উইথ ডিউ রেসপেক্ট, কেউ কেউ হয়তো আপনার তার মতো করে এক ধরনের লাইমলাইটে থাকবার চেষ্টা করছেন, নানান চটকদার কথাবার্তা হাজির করে, যে কেউ হয়তো লাইনে দাঁড়িয়ে টিকিট ক্রয় করছেন, কেউ আপনার টোল দিচ্ছেন, ইত্যকার বিষয়গুলো তো অত্যন্ত প্রাথমিক কাজ, প্রতিটি মানুষেরই কর্তব্য সেভাবে কাজ করা। এটার মধ্যে বাহাদুরির কিছু নেই, যে নিজেকে প্রজেক্ট করার মধ্য দিয়ে আপনার সস্তা বাহাবা নেয়া, এটা দিয়ে কিন্তু আসলে আখেরে চিরে ভিজবে না। আপনাকে ডেলিভার করতে পারতে হবে। আপনার রীতিমতো ওই পত্রিকার কাটিং দেখে বা ট্রিটমেন্ট কোথায় হলো সেটার উপর ভিত্তি করে আপনি নিজের মূল্যায়ন এইভাবে নিজেকে করানোর চেষ্টা করতে পারেন না। সেটা ডিজায়ারেবল না, সেটা রিকোয়ার্ডও না। আসলে আপনাকে ডেলিভার করতে হবে মূল বিষয়গুলো। বাট এই যে অর্থনীতির যে চিত্র, মানে আপনি সেটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এই যে ব্যাংকিং সেক্টর একটা চরম নৈরাজ্য, ক্যাপিটাল মার্কেট কিছুতেই দাঁড়াচ্ছে না, টাকা বাইরে চলে যাচ্ছে, এবং এই যে একটা দুষ্ট অর্থনীতি বা নোংরা অর্থনীতির একটা নগ্ন প্রকাশ, একটা ক্যাসিনো, একটা পাপিয়া, এদের মধ্য দিয়ে মানে ডেফিনেটলি আপনার মাননীয় প্রধানমন্ত্রী জানেন কোথায় রাষ্ট্রটা টানতে হবে, এবং সে কারণেই কিন্তু তিনি আস্তিনের নিচে ঢেকে রাখবার চেষ্টা করেননি, প্রকাশ্যে নিয়ে এসছেন বিষয়গুলোকে। এবং মাহমুদ ভাই সঠিকই বলেছেন, ব্যাপক আলোড়ন কিন্তু তৈরি হয়েছে জনমনে। মাননীয় প্রধানমন্ত্রীর যে আপনার অ্যাকসেপ্টেন্স, যে জনপ্রিয়তা, সেটা একেবারে গগনচুম্বী হয়ে গেছে। এবং এটা কিন্তু তার ক্রেডিট, এই গার্ডসটা তিনি দেখিয়েছেন, এবং এটা জাতির পিতার সুযোগ্য কন্যা হিসেবে সঠিকভাবেই তিনি সেটি। এটা কিন্তু আবার বন্ধ হয়ে যাওয়াতে মানুষ বলতে একটা আরো আসত ঘটনা মানুষ দেখতেছো তো, কারণ আমার সামনে যে লোক আগে রিক্সা চলার পয়সা ছিল না, সে এখন 5 করে দৌড়চ্ছে। ওই জিরো থেকে হিরো হওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই যে এই যদি মানুষের একটা দেখে, কারণ এই যে এই গভর্নমেন্ট 2008-এর ডিসেম্বরে ক্ষমতায় আসলো, 2013 পর্যন্ত একরকম চলছে। 2014-এর পরে কতগুলো ব্যবসায়ী আবার নতুন করে বাইর হয়েছে, 2018 পরে আবার কতগুলো বাইর হচ্ছে। এই যে মানে একটা প্রতিযোগিতামূলক ভাবে কারাপ্টেড মানিকে জাস্টিফাই করার জন্য, আমি আপনাকে একটা কথা বলি, 71 টেলিভিশন আছে একটা চ্যানেল, 71 টেলিভিশন একটা ডকুমেন্টারি করেছে সিরিয়াসলি, যে চট্টগ্রামে 4-5টা ফ্লাইওভার করেছে। এই ফ্লাইওভার করে হইলো না চট্টগ্রামের ক্ষতি হইলো, ওরা বলতেছে কেউ সিডিএ মানে চট্টগ্রাম ধ্বংস অথরিটি। একটা সুন্দর শহরকে ফ্লাইওভারের কোনো দরকার ছিল না, এখানে ফ্লাইওভারের দরকার আগে ফ্লাইওভার করে ফেলতেছে, ওখানে কোনো গাড়ি উঠতেছে না, কতগুলো সিএনজি উঠে, এতগুলো প্রাইভেট কার উঠে। মানুষের যে পাবলিক যে ট্রান্সপোর্টেশন, আপনার শহরে যে বাস সার্ভিস করতে হবে, আপনার পাবলিক ট্রান্সপোর্ট থাকতে হবে, কিছু নাই। আপনি এখন কাজ হচ্ছে হুলস্থুল ভাবে। আপনি যেমন আমি চিটাগাং দিয়ে উদাহরণটা বলি, রাজধানীর আপনার সবাই দেখতেছেন, কারণ বাংলাদেশের চিটাগং যদি স্ট্রং না থাকে ইকোনমিক্যালি, চিটাগং ইজ ইম্পর্টেন্ট ফর হোল অফ বাংলাদেশ, প্রত্যেকটি জায়গায় ইম্পর্টেন্ট, বাট বিকজ অফ দি ইকোনমিক সাইজ অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন চিটাগং। কারণ প্রধানমন্ত্রী 2009 সালের ফেব্রুয়ারি মার্চ একটা মিটিং ডাকছিল ওনার বাসায়, ব্যবসায়ীদের ডাকছিলেন, বড় বড় যারা ইম্পোর্ট করে, 14 জন ব্যবসায়ীর নাম আমি দেখছি পত্রিকায়, ওর মধ্যে 8 জন চট্টগ্রামের মানুষ। আউট অফ 14 বিগ বিজনেসম্যান, 8 আর ফ্রম চিটাগং। ওই জন্য বলতেছি, আপনি মাথার বাড়িতে বিরাট কর্মযজ্ঞ করতেছেন, আপনি ওদিকে রোহিঙ্গা একটা বিশাল প্রবলেম রয়ে গেছে, আপনার হিট ট্যাক্সে কি হচ্ছে না হচ্ছে, হিট ট্যাক্সে সারা বিভিন্ন বিদেশি ইউএনডিপি, আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, জাইকা সবাই বা ওই হিল ট্যাক্স নিয়ে অনেক দূর থেকে সমুদ্রের মতো তাকাই আছে। কিন্তু প্লাস এর বাইরে হচ্ছে চিটাগং সিটি
কিভাবে কোনো কোঅর্ডিনেশন এখানে নাই। তারপরে আপনার মিরসরাইতে অর্থনৈতিক অঞ্চল, আপনি এই যে রামগড় দিয়ে যে ব্রিজ হচ্ছে, ব্রিজ হওয়ার পর যে ইন্ডিয়ান কার্গোগুলো আসা শুরু হবে, ব্যাট টার্মিনালের কাজ, এগুলো সমন্বয় করার জন্য চিরগঙ্গে একটা আলাদাভাবে গভর্নমেন্টের প্রাইম মিনিস্টারের অফিসের আন্ডারে একটা যদি কমিটি করে উনি যদি এখান থেকে মনিটর না করেন, চিড়িয়াখানার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। চিড়িয়াখানা বলতে গেলে এখন কোনো নেতৃত্বের মা বাপ নাই। আমি আপনাকে খোলাখুলি বলতেছি, আপনার এই চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে মেসেজ দিতে চাই, চিটাগং বড় ডিপ্রাইভ ফ্রম দি লিডারশিপ। চিটাগংয়ে কোনো নেতৃত্ব নাই এবং ডেভেলপমেন্টের নিয়ে যে যার দিকে ওদিকে থাকে গেছে। কারণ ওই মন্ত্রীরা তাদের ওই সবাই টেনশনে থাকে, মানে তাদের সচিবরা তাদের উপর খুশি আছে কিনা। এটা একটা বিশাল বিস্তৃত সিচুয়েশন হয়ে গেছে এখন দেশে। সেই জন্য আমি মনে করি প্রধানমন্ত্রী সচিবালয়ের আন্ডারে হোল গ্রেটার চিটাগংয়ের জন্য আলাদা একটা কমিটি করে বা কোঅর্ডিনেশন করে ওইটা ওখান থেকে মনিটর করে না করলে চিটাগংয়ের অবস্থা আরো খারাপ হয়ে যাবে ভবিষ্যতে। কারণ এই যে কমিউনিকেশনের পয়েন্টে আপনার কক্সবাজারের ভিতরে রেল লাইন হচ্ছে, সেটা 1996-এ যখন প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী হইলেন, উনি তখন বললেন কক্সবাজারের মধ্যে আমি রেল লাইন করবো। আজকে 1996 2020 সাল, 25 বছর যাচ্ছে, এখন কিছু কাজ দেখা যাচ্ছে, এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। তো এই যে কাজগুলো যে করার জন্য একটা যে মনিটরিং করাতে হয়, এটার বড় সমস্যা হয়ে গেছে। চীনের মানুষ বড় মানে বলতে গেলে কি হতাশায় মানুষ ভুগতেছে। এটা আমি আপনার মাধ্যমে কিন্তু জাতিকে জানাতে গেলাম। কারণ সিরিয়াস চিরাগে দেয়ার ইজ নো লিডারশিপ, দেয়ার ইজ নো কোঅর্ডিনেশন, দেয়ার ইজ নো চেইন অফ কমান্ড। বাট আমরা তো দেখি চিটাগাং লিডারের অভাব নেই, ব্যবসায়ীর অভাব নেই, শিল্পপতির অভাব নেই, নেতারও অভাব নেই। ওই যে নেতার অভাব না থাকাতে সমস্যা হয়েছে। কোন মন্ত্রী নেতা হয়েছে, কোন মন্ত্রিসভা আমরা দেখেছি একসঙ্গে 7-8 জন মন্ত্রী চিটাগাং থেকে। হ্যাঁ হয়েছে, কিন্তু একই ক্যাবিনেটে আমি দেখছি 2001 থেকে 2006-তে 7 জন মন্ত্রী ছিল, ওইটা এক জিনিস। কিন্তু টোটাল জিনিসটা হচ্ছে কি যে প্রধানমন্ত্রী একটা বক্তৃতা করেছিলেন ডিসেম্বর 2008-এ চট্টগ্রাম লালদিঘির মাঠে, আপনারা ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের, চিটাগং ডেভেলপমেন্ট করার দায়িত্ব আমার। তো মানুষ তো এখন ওনার দিকে তাকিয়ে আছে, উনি তো বলেন যে আমি করে দিয়ে করাবো। সো হি হ্যাজ টু টেক দি রেসপন্সিবিলিটি টু বিল্ড অ্যান্ড টু ডেলিভার দি ডেভেলপমেন্ট অফ চিটাগং। মানুষ তো ওনার দিকে তাকিয়ে আছে। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, এই যে মানে উন্নয়ন অর্জন, গ্রোথ, মানে প্রবৃদ্ধি যাই বলি না কেন, কেউ কেউ বলেন যে এগুলো আসলে প্রবৃদ্ধির কথা বলতে গিয়ে বিদেশি দু একজনের কাছ থেকে শুনেছি আমি যে তারা বলছেন যে প্রবৃদ্ধি তোমার ভালো কিনা সেটা বোঝা যাবে তোমার দেশের পাবলিক ট্রান্সপোর্টেশন কিরকম, মানুষ কতটা। আবার আরেকজনের মুখে শুনেছি এরকম কথা যে তোমার সিটি কতগুলো, মানে বাংলাদেশে তো নগর বলতে শুধু রাজধানী, আর বাকি কোনোটাই মানে এরকম কত নগর একই রকমের সুযোগ সুবিধা নিয়ে কতগুলো সিটি তোমরা ডেভেলপ করতে পারছো, তার দিয়ে আসলে উন্নয়নটা বোঝা যাবে। বাংলাদেশে তো দুটোই অনুপস্থিত, প্রবলভাবে অনুপস্থিত। চিটাগাংটা আমরা বাণিজ্যিক রাজধানী বলি, চিটাগাংকে আমরা সেকেন্ড সিটি হিসেবে মানে ব্যবসা বাণিজ্য সবকিছুর একটা প্রাণ কেন্দ্র হিসেবে বলি। তো চিটাগাংয়ের অবস্থা তো আসলেই খুবই খারাপ, যেটি উনি ওনার কথা বলেন। তো সব মিলিয়ে আসলে যে এই যে মানদণ্ডগুলো একটিও তো আমরা ফুলফিল করতে পারছি না বা ফুলফিল হচ্ছে না। ধরুন এই যে যা কিছু উন্নয়ন আমরা এখন ধরা ছোঁয়ার মতো ধরতে পারি, দেখতে পারি, সবই কিন্তু ব্যক্তি উদ্যোগে এবং ব্যক্তি মানুষের চেষ্টায় আমরা কালেকটিভলি যদি অ্যাসেস করি এই জায়গাটা এসে উপনীত হয়েছি। এখন ভৌত কাঠামো বলুন, এটি যেটা আমরা দেখেছি আইয়ুব আমলে আপনার দৃশ্যমান ধরা ছোঁয়া যায় এরকমের উন্নয়ন ঘটেছিল, সেটা উন্নয়নের দশক বলা হতো। পরবর্তীতে প্রয়াত জেনারেল এরশাদের সময় দৃশ্যমান এই ধরনের বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি এবং তার তৎপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আমরা এই দৃশ্যমান আপনার ধারাবাহিক উন্নয়নের সুফল ভোগ করছি এবং আমরা সাহস করে বলবার সুযোগ পাচ্ছি যে এত সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হওয়ার অ্যাসপাইরেশনটা প্রকাশ করছি। তো তার জন্যে যে সমন্বয়, যেই সমন্বিত কার্যক্রম, সেটির জন্যে যে পরিমাণ স্বতঃস্ফূর্ততা প্রয়োজন ফ্রম উইদিন প্রতিটি অ্যাক্টরের মধ্যে, সেটা কি আমরা দেখতে পাচ্ছি? সমস্ত দায় কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার? এই বিষয়গুলো নিয়ে সোল সার্চিংয়ের সময় এসছে। মানুষ নশ্বর, মানে মাঝে মধ্যে তো মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমি চোখ বন্ধ করলে কি অবস্থাটা দাঁড়াবে, এই এক ধরনের কশনারি নোট। কিন্তু এখন সেই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে, দেশটা আমাদের সবার এবং
আমাদের সবারই কিন্তু দায় আছে এবং দায়িত্ব আছে। যে যার দায়িত্ব আমরা যদি সেভাবে পালন না করি তাহলে এই অবস্থাটি থাকবে। আপনার গণমাধ্যমকেও কিন্তু রেসপন্সিবল হতে হবে। যে কোনো একটা বিষয়ে আপনি সেন্সেশন ক্রিয়েট করবার জন্য খায় ভালো এই যুক্তিতে হাজির করে দিলেন অগ্রপশ্চাৎ বিবেচনা না করে। বাট এই যে দেশটা সবার মানে সবাইকে ভাবতে হবে, আপনি যথার্থ বলেছেন, কিন্তু এটি ভাবার জন্য যে পরিবেশটা দরকার মানে সেটা সবাই ভাবতে পারছে কিনা সেটিও কিন্তু ভাববার বিষয়। ধরেন বাংলাদেশে কেউ যদি মনে করে যে আমি রাজনীতিতে নাই, তার মানে আমি আসলে কোথাও নাই, আমি আওয়ামী লীগে নাই বা বিএনপিতে নাই, আমার আসলে কোনো জায়গা নেই। তো এরকম তো অনেকেই ভাবে, যেমন আমিও ভাবতে পারি যে আসলে তো কোনো অবস্থান নেই। হ্যাঁ আছে, আমি চলছি ফিরছি খাচ্ছি, লোকে পছন্দ করছে, কেউ বকা দিচ্ছে, কিন্তু আসলে তো আপনি রাজনীতি না করলে, ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত না থাকলে, সেটা আওয়ামী লীগ থাকুক আর বিএনপি যেই ক্ষমতায় থাকুক, আপনার কোনো অবস্থানই থাকে না। তো উইনার্স টেক অল, কিন্তু বাকিদের কোনো জায়গা নেই কিন্তু বিষয়টা সোসাইটিতে। হচ্ছে তো এখানে এই যে ওনারশিপ, আমি যে দেশটা আমার, আমি এটা কিভাবে মনে করব? এখন মানে আমি বলছি একজন নাগরিক কিভাবে মনে করবে? সেটি মনে করতে হলে ঘর থেকে তো কাজটা শুরু করতে হবে। আপনি যে অবস্থানে আছেন সেইখানে আপনাকে অ্যাসার্ট করতে পারতে হবে। আপনি দৃশ্যমান ভাবে কাজ করছেন, সক্রিয়, সেই সক্রিয়তাটা সপ্রমাণ করতে হবে আপনার কাজের মাধ্যমে। এখন আমি আকাদেমিক, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি। এটা একটা ডিসফাংশনাল বিশ্ববিদ্যালয় ছিল, ট্র্যাকে আনার চেষ্টা করছি। তো ফলে নানান রকম প্রতিক্রিয়া তো হবেই। যাদের স্বার্থে আঘাত পড়ছে তারা রিয়াক্ট করবেন, অত্যন্ত স্বাভাবিক। আমি সেই জন্য যদি আমি মুশড়ে পড়ি, আমি হতোদ্যম হয়ে যাই, হাত পা ছেড়ে দিই, তাহলে তো চলবে না। আপনাকে ওই বোল্ডনেসটা দেখাতে হবে। আমার সম্পর্কে নানান রকম কথাবার্তা বাজারে আছে, কিন্তু আমি ভ্রুক্ষেপ করছি না। আমি যে স্টিয়ারিং হুইল ধরে আছি সেটা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ক্রমে ক্রমে আপনার পরিমাণে বাড়তে বাড়তে গুণগত পরিবর্তন কিন্তু আসছে। আমরা যে ইনোভেশনগুলো করেছি, আপনার ট্র্যাকিং সিস্টেম, ফাইল হারিয়ে যেত, তখন লোকজন নানান রকম গালিগালাজ করতো, হাপিত্তেশ করতো। এখন সেটা সুযোগই নেই, আপনি ঘরে বসে বুঝতে পারবেন কার কাছে ফাইলটা আছে। ছোট্ট ইনোভেশন। তারপরে আপনার প্রকাশনা এবং জার্নাল প্রকাশে সাহস করে একটা অবস্থানে চলে গেছি। অনেকে বলেছেন যে আরও ভালো মানগত জার্নাল বের করা যেত। ভাই, আমি যতটুকু পারছি ততটুকু করছি এবং এভাবেই কিন্তু পরিবর্তনটা আসবে। আমি ওয়ান ফাইন মর্নিং হঠাৎ করে এমন বিশাল একটা যজ্ঞ করে ফেলবো, সেই অপেক্ষা থাকলে তো চলবে না। যে আমরা একেবারে শেষ প্রান্তে জাস্ট এক দুই লাইন ধরেই কথা বলতে হবে আসলে, যদি কিছু বলতে চান। না, যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি শুধু এটুকুই বলতে চাই, সেটা হচ্ছে কি, এই যে একটা সরকার প্রধানের যে একটা সুযোগ আছে উনি অ্যাসার্ট করার জন্য, মানুষ কিন্তু ওনার দিকে তাকিয়ে আছে। তো উনি যদি সত্যিকার অর্থেই দেশে এখন ইনভেস্টমেন্টের পরিবেশ, আপনার বেকারত্বের অবসান, উনি যে মানে সারা বাংলাদেশের যে কর্মযজ্ঞ চালাচ্ছেন, উনি গ্রামকে যে শহরে পরিণত করতেছেন, এগুলো অনেকগুলো জিনিস ওনার কথার মধ্যে কাজের মধ্যে মিল আছে। বাট যেটা ফিল করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি, যে টোটাল ঢাকা ইজ নট বাংলাদেশ। ধন্যবাদ। এটা ওনাকে মাথায় রাখতে হবে। আমার মনে হয় এক লাইন আর কিছু বলবার আছে না? আমি যেটা বলবো যে প্রশিক্ষণে কোনো বিকল্প নেই, সকল ক্ষেত্রে জোরদার প্রশিক্ষণ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত 2টোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায়। দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার মাহমুদ ইসলাম চৌধুরী এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন। বাংলাদেশে সংস্কার শব্দটি বহুল উচ্চারিত, কোনো কোনো ক্ষেত্রে সংস্কারের নামে অনেক কিছু হচ্ছে, কিন্তু আসলে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা যাচ্ছে না। নির্বাচনের প্রতি, রাজনীতির প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে। বাংলাদেশের সামগ্রিক বাস্তবতায় বাংলাদেশের মানুষের যে অবস্থান, চরিত্র, আমাদের যে ইতিহাস, তার সঙ্গে এটি মানানসই নয়।
কাজেই এর কারণ কি সেটি খুঁজে বের করতে হবে, কারণ রাজনীতির প্রতি মানুষ যদি আগ্রহ হারিয়ে ফেলে সেটি কোনো অবস্থাতেই অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য খুব একটা কল্যাণকর নয়, কারণ দুটো সমান্তরাল গতিতে চলে এবং অর্থনৈতিক উন্নয়ন যখন হয় সেটিকে নিশ্চিত করতে হলে রাজনৈতিক উন্নয়নটাকে সমান্তরাল গতিতে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আমাদের এখানে দুর্নীতি অপব্যবস্থাপনা যেগুলোর কথা আছে সব মিলিয়ে দুজনেই বলছেন যে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোনো চেষ্টা নেই, ওনার নিষ্ঠার কোনো অভাব নেই, কিন্তু চারপাশে কেউ আর দায়িত্ব নিতে চাচ্ছে না, কেউ দায়িত্ব নিচ্ছে না। কেন নিচ্ছে না, সেই পরিবেশটি কেন নিশ্চিত করা যাচ্ছে না সেটিও আসলে খতিয়ে দেখা দরকার এবং দেশে সুশাসন, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এই জায়গাগুলোকে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার, সুনিশ্চিত করা দরকার। এবং সেই সঙ্গে গ্রাম নগর হয়ে যাচ্ছে এতে হয়তো আনন্দিত হওয়ার একটা বিষয় রয়েছে, কিন্তু গ্রামকেও হারিয়ে ফেলে চলবে না। তাদের বাংলাদেশের যে মৌলিক চরিত্র সেটি অনেকখানি হারিয়ে যাচ্ছে। সব কিছুর যেহেতু বড় কথা হচ্ছে যে বাংলাদেশে এখন মূল্যবোধের একটা চরম সংকট আছে, এই মূল্যবোধের সংকটকে কাটিয়ে উঠবার দিকেও মনোযোগ দিতে হবে এবং চারিদিকে আমাদের পরিবহন ব্যবস্থাপনার মধ্যে পাবলিক ট্রান্সপোর্টের দিকে নজর দেওয়া দরকার। আমাদের অনেক শহর গড়ে তোলার সমান্তরাল গতিতে একই সুযোগ সুবিধা যেটি ঢাকায় আছে এরকম আরও অনেকগুলো শহরে যদি এই একই রকমের সুযোগ সুবিধা থাকে তাহলেই আসলে বোঝা যাবে বাইরের থেকে যে আমরা আসলে উন্নয়ন করছি। আর বাকিটা না হয় কাগজে কলমেই থাকবে, শেষ পর্যন্ত হয়তো আমরা এগোতে এগোতে যে কোনো জায়গায় থমকেও দাঁড়াতে পারি এবং একটা সময় গিয়ে হয়তো পিছু হটাও শুরু করতে হতে পারে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।